গল্পটা শুরু হয় এমব্রোস হোটেলের ম্যানেজার সুজিনকে দিয়ে। একজন জ্যোতিষী বা ভবিষ্যৎদাতা তাকে জানায় নতুন বছর আসার আগেই কেউ একজন তাকে প্রপোজ করবে। কথাটা শুনে সুজিন আনন্দে আটখানা হয়ে যায়। জ্যোতিষী যখন বিদায় নিচ্ছিলেন তখন হোটেলের দরজার কাছে দাঁড়িয়ে থাকা ডোরম্যানের সাথে তার কিছু কথা হয়। এই ডোরম্যানের কাজ হলো হোটেলে আসা গাড়িগুলো পার্ক করা আর অতিথিদের সহায়তা করা। জীবনে এমন কিছু ঘটনা তার সাথে ঘটে গেছে যার ফলে তিনি এখন একদম একা। সেই ঘটনার কথা গল্পের শেষ দিকে জানা যাবে। যাওয়ার সময় জ্যোতিষী তার আয়নায় দেখতে পায় ডোরম্যানের পাশে একজন নারী দাঁড়িয়ে আছেন, অর্থাৎ খুব শীঘ্রই তার জীবনে কেউ একজন আসতে চলেছে। এরপর সুজিন তার পুরনো বন্ধুদের সাথে দেখা করতে যায়। এই চারজন মিলে একটা মিউজিক ব্যান্ড করত আর সুজিন ছিল সেই ব্যান্ডের ভোকাল। তাদের মধ্যে সিয়ং নামের বন্ধুটির প্রতি তার একটা আলাদা টান রয়েছে। মনে মনে সে ভাবে হয়তো সিয়ংই তাকে প্রপোজ করবে, কিন্তু সিয়ং এর বাসায় গিয়ে সুজিন জানতে পারে সে খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছে এবং তার বিয়েতে সুজিনকে গান গাইতে হবে। এই কথা শুনে সুজিন কষ্টে বেসামাল হয়ে অনেক বেশি পান করে ফেলে আর সেখানেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সিয়ং যখন তাকে এগিয়ে দিতে আসে, সুজিন জিজ্ঞেস করে সে সত্যি বিয়ে করছে কিনা। সিয়ং জানায় নতুন বছরের আগেই বিয়ে হবে আর সেই অনুষ্ঠান হবে সুজিনের নিজের হোটেল এমব্রোসেই। সুজিনের কাছের মানুষ বলতে শুধু তার ছোট ভাই পার্ক। সে স্কুলে পড়ে। একদিন তার বন্ধুরা তাকে জানায় তারা তিনজনই একই মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে। মেয়েটির নাম আইয়ং। ঠিক সেই মুহূর্তে আইয়ং পাশ দিয়ে হেঁটে যায় আর প্রথম দেখাতেই পার্কের বুকে ঝড় ওঠে। অন্যদিকে সুজিন আর হোটেলের এক কর্মী একজন লোক নিয়ে আলোচনা করছিল। লোকটি পেশায় ডাক্তার, কিন্তু বিয়ের ক্ষেত্রে বরাবরই তার ভাগ্য খারাপ। কোনো মেয়েই তাকে পছন্দ করে না, তাই প্রতি সপ্তাহে নতুন কারোর সাথে দেখা করার আশায় সে এই হোটেলে আসে। এবার গল্পে নতুন একটি চরিত্র আসে, লি ক্যাং। পেশায় সে একজন রেডিও জেকি ও গায়ক। নববর্ষের রাতে এই এমব্রোস হোটেলে তার একটি কনসার্ট আছে। তার প্রস্তুতি নিতেই সে এখানে এসেছে। তার সাথে রয়েছে সবচেয়ে কাছের বন্ধু আর ম্যানেজার সাংহুন। লিক্যাংকে গায়ক হিসেবে প্রতিষ্ঠিত করতে সাংহুন তার বাড়ি ঘর পর্যন্ত বিক্রি করে দিয়েছিল। লিক্যাংয়ের ভক্তরা হোটেলের পার্কিংয়ে ভিড় জমিয়েছিল তাকে এক নজর দেখতে। দরজা ফাঁক করে সাংহুন উকি দিতেই সবাই হতাশ হয়ে পড়ে, কিন্তু লিক্যাং বেরোতে মানুষ হুমড়ি খেয়ে পড়ে তার উপর। তবে সেদিন তাদের গাড়ি আর স্টার্ট নিতে চাইছিল না। ভিড় থেকে কেউ কেউ বলে ওঠে এই বাজে ম্যানেজারটাকে বদলাও, একটা নতুন গাড়িও কিনে নাও। ভাঙাচোরা গাড়িটা নিয়ে তারা বেরিয়ে পড়ে। লিক্যাং বলে খুব শীঘ্রই একটা নতুন গাড়ি লাগবে। সাংহুন বলে সামনের কয়েকটা কনসার্টের আয় জমালেই হয়ে যাবে। পরদিন সকালে হোটেলে নতুন একজন অতিথি আসেন। ডোরম্যান গাড়ি থেকে ব্যাগ নামাতে এগিয়ে যেতেই দেখেন গাড়ি থেকে এক নারী বের হচ্ছেন। তিনি অবাক হয়ে তাকিয়ে থাকেন। নারীটি বলেন, চিনতে পারছো? আমি বঙ্গিয়া। ডোরম্যান বলে ওঠেন, সত্যি তুমি? কেমন আছো? কতটা সময় কেটে গেছে, তাই না? কথাটা শুনে নারীর চোখ চকচক করে ওঠে। তিনি ডোরম্যানকে তার ভিজিটিং কার্ড দিয়ে হোটেলে ঢুকে যান। সেদিনও সেই ডাক্তার হোটেলে এসেছে নতুন আরেকজনকে দেখতে। সে এমন কাউকে চায় যে পরিবারকে সময় দেবে, রান্না করতে পারবে, আর যারা খাওয়ার সময় গরুর মতো শব্দ করে তাদের সে একদম সহ্য করতে পারে না। সব কথা শুনে সুজিন ওয়াশরুম থেকে বের হয়ে একটা কাগজে লেখে মেয়েরা গরুর মতো শব্দ করে খেতে পছন্দ করা ছেলেদের অপছন্দ করে। তারা চায় এমন কেউ যে পরিবারকে সময় দেয় আর রান্না করতে পারে। এই চিরকুটটা সে ডাক্তারের কাছে পাঠিয়ে দেয়। ডাক্তার কৃতজ্ঞতা জানায়, কিন্তু বিপত্তি হলো সুজিন যা লিখেছিল সে তার উল্টোটা বুঝে আর পুরোদমে গরুর মতো শব্দ করে খেতে শুরু করে। এ দেখে মেয়েটি উঠে চলে যায়। এরপর সিয়ং ফোন করে সুজিনকে একটা রেস্তোরাঁয় ডাকে। সেখানে গিয়ে সুজিন দেখে সিয়ং তার হবু বউ ইয়ংজুর সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। খাবারের অর্ডার করার সময় সিয়ং ঝাল আর তেলতেলে খাবার বেছে নেয়, অথচ এই ধরনের খাবার সে আর সুজিন কেউই খেতে পছন্দ করতো না। সুজিন বুঝে ফেলে এটা আসলে ইয়ংজুর পছন্দ, আর সিয়ং এখন তার জন্য নিজের রুচিও বদলে ফেলেছে। ব্যাপারটা সুজিনের বুকে বিঁধে যায়। স্কুলে পার্কের বন্ধু একদিন বলে সে আইয়ংকে প্রপোজ করবে। বাকি দুজনও একই কথা বলে। তারা মোটামুটি নিশ্চিত যে আইয়ং তিনজনকে ফিরিয়ে দিবে, তাই একসাথে প্রত্যাঘাত হলে কষ্টটা সামলানো সহজ হবে। স্কুলের মাঠ দিয়ে যাওয়ার সময় তারা দেখে দুজন বয়স্ক মানুষ বাচ্চাদের মতো খেলছে। তারা হলো ডোরম্যান আর বঙ্গিয়া। এই স্কুলে তারা একসাথে পড়েছিল। পুরনো স্মৃতি মনে করতে এসেছে। বঙ্গিয়াব জানায় তার মেয়ের নাম ইয়ংজু আর খুব শীঘ্রই তার বিয়ে হবে এমব্রোস হোটেলে। এই কথায় ডোরম্যানের অতীত মনে পড়ে যায়। কোনো এক কারণে বহু বছর কারাগারে কাটাতে হয়েছিল তাকে। বঙ্গিয়াব সেই সময় বলেছিল তার পরিবার বিয়ের জন্য চাপ দিচ্ছে, তাই অন্য কাউকে বিয়ে করতে হবে। সে বলেছিল জেল থেকে বের হলে তুমিও বিয়ে করে নিও। কোনোদিন যদি আবার দেখা হয়, দুজন যদি তখন একা থাকি, তাহলে অবশ্যই একসাথে থাকবো। ততদিন নিজের খেয়াল রেখো। দৃশ্য আবার বর্তমানে ফেরে। পার্ক বন্ধুদের সাথে আইয়ং এর কাছে যায়। সে হাত নাড়িয়ে হ্যালো বলে। আইয়ংও হাত নাড়ায়। বন্ধুরা ভাবে সে তাদের সবাইকে হ্যালো বলেছে। এরপর একে একে তিনজনই প্রপোজ করতে গিয়ে ব্যর্থ হয়।
তৃতীয় বন্ধু ফন্দি করে বলে, আমি বাকিদের মতো না, তোমাকে মোটেই পছন্দ করি না। আয়ং শান্তভাবে বলে, আমিও করি না, যেতে পারো। তার কৌশলও কাজে লাগেনি। তারা ফিরে যাওয়ার সময় আয়ং এসে পার্কে জিজ্ঞাসা করে, তুমি কিছু বললে না কেন? পার্ক বলে, আমি প্রপোজ করতে আসিনি, শুধু এদের সাথে এসেছিলাম। আয়ং বলে, এরা সত্যিই মজার। পার্ক চলে যাওয়ার সময় আয়ং তার নাম ধরে ডেকে ক্রিসমাসের শুভেচ্ছা জানায়। বন্ধুরা হতবাক হয়ে তাকিয়ে থাকে। এদিকে সুজিন ইয়ংজুর সাথে শপিংয়ে যায়। ইয়ংজু বলে, সিয়ং এখনো তাকে প্রপোজ করেনি। সে বেশ লাজুক। একটা প্লেট হাতে নিয়ে বলে, সিয়ং হয়তো এই ডিজাইনটা পছন্দ করবে। সুজিন অন্য একটা তুলে বলে, না, সে এই ধরনের বেশি পছন্দ করবে। ঠিক তখনই সিয়ং চলে আসে আর সুজিনের দেখানো প্লেটটাই তার পছন্দ হয়। সুজিন তাকে একপাশে নিয়ে বলে, বিয়ে করবে অথচ এখনো প্রপোজ করোনি, আগে প্রপোজ করো। দোকানের কর্মী তাদের দেখে নবদম্পতি ভেবে বসে। সুজিন তাড়াতাড়ি বলে, না না, ওরা দুজন কাপল। ক্রিসমাসের সন্ধ্যায় লি ক্যাং কনসার্টের প্রস্তুতি নিচ্ছিল। তখন মিস্ট নামের একটি ট্যালেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি তাকে স্থায়ীভাবে যোগ দেওয়ার প্রস্তাব নিয়ে আসে। তারা বলে, প্রতিটি বড় মাছের হক আছে মহাসমুদ্রে সাঁতার কাটার, আর আমরা তোমাকে সেই সুযোগ দিতে চাই। কথাটা শুনে সাংহুং এর একটা পুরনো ঘটনা মনে পড়ে। একবার মিস্টের একটা শোতে লি ক্যাং ইনজুর্ড হয়ে পড়লেও তারা তাকে পারফর্ম করতে বাধ্য করে। এই নিয়ে সাংহুনের সাথে তাদের বড় ঝগড়া হয়েছিল। তাই সাংহুন লি ক্যাংকে বলে, এদের চেনো, এদের অফার নেওয়া ঠিক হবে না। কনসার্ট শেষ হলে রাতে বঙ্গিয়াব ডোরম্যানকে বাস স্টপ পর্যন্ত এগিয়ে দেয়। পরদিন একটি রেকর্ডিং স্টুডিওতে দেখা যায় সুজিনের বন্ধু সিয়ংকে। সে সেখানেই কাজ করে। সে সাংহুনকে বলে, লি ক্যাং এর গান এত বেশি আবেগী কেন? সাংহুন বলে, এর পেছনে অনেক কষ্টের গল্প আছে। লি ক্যাং গানের জন্য স্কুল ছেড়েছিল, বাবা মা বাড়ি থেকে বের করে দিয়েছিল, ব্যান্ডও ভেঙে গেছে। একক শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার ঠিক আগে বড় ইনজুরিতে পড়লো। এরপরও সে সেলিব্রিটি হয়েছে, তার উচিত মহাসমুদ্রে সাঁতার কাটা। কিন্তু আমি তাকে ছোট একটা পুকুরে আটকে রেখেছি বলেই সে আবেগে ভেঙে পড়ে। সিয়ং বলে, ম্যানেজার হিসেবে তোমাকেই দেখতে চাই আমরা। এরপর ডোরম্যান বঙ্গিয়েবকে নিয়ে তার একটি প্রিয় জায়গায় যায়। সে বলে, প্রতি বছর এই দিনে এখানে আসি। 4 বছর আগে আমার স্ত্রীকে নিয়ে এসেছিলাম, এখানেই তাকে প্রপোজ করেছিলাম। ঝগড়া হলেও এখানে এলে সব ঠিক হয়ে যেত। সে বলতো পরের জন্মেও আমাকেই বিয়ে করবে। আমিও রাজি হয়েছিলাম। কথাটা শুনে বঙ্গিয়া বলে ওঠে, বুঝেছি, তুমি আমাকে এখানে এনেছো মানে আমাকে বিয়ে করতে চাও, তাই না? তোমার প্রস্তাবের কথা ভেবে দেখবো। ওইদিকে সিয়ং ইয়ংজুনকে প্রপোজ করতে সুজিনের হোটেলে আসে। একটা আংটি দেখে জিজ্ঞেস করে, এটা কি সে পছন্দ করবে? সুজিন বলে, খুবই সুন্দর। সিয়ং চায় ইয়ংজুকে সারপ্রাইজ করতে। দায়িত্বটা সে সুজিনকে দেয়, কিন্তু সুজিন মনের ভিতরে এতটাই কষ্ট পাচ্ছিল, সে চায়নি সবটা মিলে যাক। তাই ইন্টারনেট খুঁজে বের করে কোন ধরনের প্রপোজ মেয়েরা সবচেয়ে বেশি অপছন্দ করে। কেকের ভেতরে আংটি ঢুকিয়ে দেয়, কিন্তু উল্টোটাই হলো। ইয়ংজু মুখ থেকে আংটি বের করে আনে। আবেগে সিয়ংকে জড়িয়ে ধরে। সুজিনের সব ফন্দি মাঠে মারা যায়। মন ভার করে সে বাড়ি চলে আসে। ভাই পার্ককে বলে, পছন্দের মানুষকে পেলে সংকোচ করবি না, না হলে সারা জীবন আফসোস করতে হবে। ঠিক তখন টিভিতে একটি বিশেষ মেল বক্সের কথা আসে, যেখানে চিঠি দিলে 1 বছর পর নির্দিষ্ট মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। এটা দেখে সুজিন চমকে ওঠে। তার ভাই বলে, ওখান থেকে তোমার নামে একটা চিঠি এসেছে। চিঠিটা দেখে সুজিন আরো ঘাবড়ে যায়, কারণ 1 বছর আগে ঠিক এই দিনে সুজিন আর সিয়ং দুজন দুজনকে চিঠি লিখে সেই মেইল বক্সে দিয়েছিল। আর আমাদের এখনকার সময় পুরোটাই উল্টা, তাই না? মেসেজ দিলে মেসেজ যেতে সময় লাগে না 1 সেকেন্ড, বাট রিপ্লাই আসতে সময় লাগে 1 ঘন্টা। তো মূল গল্পে যাওয়া যায়। সিয়ং লিখেছিল, প্রিয় সুজিন, যখন এই চিঠি তোমার হাতে পৌঁছাবে হয়তো তুমি আর একা থাকবে না। আশা করি একজন ভালো মানুষের সাথে সুন্দর একটা সম্পর্কে আছো। বন্ধু হিসেবে আমি সবসময় তোমার পাশে থাকবো। ইতি, তোমার বন্ধু সিয়ং। চিঠিটা পড়ে সুজিন ছুটে পার্কের কাছে যায়। বলে, সেই দিন সেও সিয়ংকে চিঠি লিখেছিল, যে কোনো উপায়ে সেটা যেন সিয়ং এর কাছে না যায়। পার্ক সেই অফিস থেকে চিঠিটা তুলে এনে ফোনে পড়ে শোনায়। সুজিন লিখেছিল, ভাবছি যখন তুমি এটা পড়বে তখন আমরা কোথায় থাকবো। তোমাকে প্রপোজ করতে পেরেছি কিনা জানি না। যদি না পেরে থাকি, ভাববে আমার বুকটা জ্বলে ছাই হয়ে যাচ্ছে শুধু তোমাকে পাওয়ার আশায়। হয়তো তুমি আমার চেয়ে ভালো কাউকে খুঁজে পাবে, কিন্তু আমি সব সময় তোমাকে ভালোবাসবো। মন খারাপ নিয়ে সুজিন হোটেলের বাগানে বসে থাকে। ইনস্টাগ্রামে সিয়ং আর ইয়ংজুর প্রি ওয়েডিং ছবি দেখে আরো বিষণ্ণ হয়ে পড়ে। উঠতে গেলে জুতোর হিল আটকে যায়, ছোট দিকে ভেঙে যায়, অন্য হিলটাও ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়। তখন সেই ডাক্তার এসে তাকে সাহায্য করে। সুজিন বলে, আপনি তো ছুটির দিন ছাড়া আসেন না। ডাক্তার বলে, আমি আসলে প্রায়ই আসি, আপনি জানেন না। হিল ভেঙে জুতো পরিয়ে দিয়ে সে বলে, বছরটা বেশ দ্রুত কেটে গেল না, বলেই চলে যায়। এদিকে মিস্ট কোম্পানি চুক্তির কাগজপত্র পাঠায়। লি ক্যাং সেগুলো সাংহুনের হাতে দিয়ে বলে, রেখে দাও, দেখতে হবে না। কিন্তু মিস্টের প্রতিনিধি সাংহুনকে না জানিয়ে সরাসরি লি ক্যাংকে দিয়েছে শুনে সাংহুন রেগে যায়। বলে, আমি এখনো তার ম্যানেজার, আগে আমার কাছে দেওয়া উচিত ছিল।
এরপর সে মিস্টের প্রতিনিধিকে বলে, লি ক্যাং মাসে 3-4টার বেশি কনসার্ট পছন্দ করে না। তাকে জোর করবেন না, নিজের গান নিজে লিখতে ভালোবাসে, সেটাতেও হস্তক্ষেপ করবেন না। আর খাওয়া দাওয়ার বিষয়ে অমনোযোগী, সেটার একটু খেয়াল রাখবেন। এরপর দৃশ্য বদলে পার্ককে দেখায়। বন্ধুরা বলে, আয়ং এর পাশে অন্য কাউকে দেখতে চাই না, তাই তাকে বলেছি পার্ক স্কুলের ব্রিজে তোমার সাথে দেখা করতে আসবে, প্রপোজ করবে। এই শুনে পার্ক রেগে যায়। এরপর ডোরম্যান আর বঙ্গিয়াবকে আবার দেখা যায়। বঙ্গিয়াব বলে বিকেলে সে একাই সেই লেকের ধারে গিয়েছিল, ডোরম্যানের স্ত্রীর সাথে কথা বলেছে। স্ত্রী নাকি বলেছে সে কখনো ছেড়ে যেতে চায়নি, সব সময় পাশে ছিল। বঙ্গিয়াব তাকে প্রতিশ্রুতি দিয়েছে ডোরম্যানকে সে পরিণত করে তুলবে যেন পরের জীবনে সে একদম উপযুক্ত হতে পারে। আর স্ত্রী বলেছে বছরের শেষ দিনে তুষারপাত হলে বুঝবে সে রাজি হয়েছে, আর যদি তুষারপাত না হয় তাহলে আর কখনো সামনে আসবে না। কনসার্ট শেষে সাংহুন শেষবারের মতো লি ক্যাংকে এমব্রোস হোটেলে নিয়ে আসে। চোখের পানি আটকে রাখতে পারছিল না সে। হোটেলের রেডিওতে লি ক্যাং বলে, আজ 31 ডিসেম্বর, বছরের শেষ দিন। কেমন ছিল এই বছরটা? কিছু স্মরণীয় মুহূর্ত হয়তো ছিল, কিছু অনুতাপও, কিন্তু এই বছরটা তোমাকে আগের চেয়ে শক্তিশালী করে তুলেছে। হয়তো মনের কথা প্রিয় মানুষটিকে বলতে পারোনি, কিন্তু সব পিছনে ফেলে নিজেকে বলো, যা করেছি ভালোই করেছি। আশা করি নতুন বছরটা আরো সুন্দর হবে। বঙ্গিয়াব আর ডোরম্যান তুষারপাতের অপেক্ষায় বসে থাকে। তখন সেই জ্যোতিষী হোটেলে এসে ডোরম্যানকে একা দাঁড়িয়ে দেখে অবাক হয়। বলে, এখনো সে আসেনি তোমার জীবনে? আমার গণনা কখনো ভুল হয় না। ওইদিকে ডাক্তার আয়নার সামনে প্রপোজ করার মোহরা দিচ্ছে। হোটেল ছেড়ে যাওয়ার আগে লি ক্যাং সাংহুংকে বলে, আজকের পর থেকে এই গাড়ি আর চালাতে হবে না। সাংহুং মনে করে সে বিদায় দিচ্ছে, গাড়ির চাবি দিয়ে চলে যেতে নেয়। তখন লি ক্যাং তার দিকে আরেকটা চাবি ছুঁড়ে মারে, নতুন একটা গাড়ির চাবি। লি ক্যাং বলে মিস্টের সাথে চুক্তি করেনি সে, কারণ ইনজুরির সময় তাদের কথা সে সব শুনেছিল, আর সাংহুনের ত্যাগের কথা সে কখনো ভুলতে পারবে না, তাই সেই থাকবে তার ম্যানেজার। এরপর ইয়ংজু আর সিয়ং এর বিয়ের অনুষ্ঠান শুরু হয়। বাইরে হঠাৎ তুষারপাত নামে, এটা দেখে ডোরম্যান আবেগে ভেসে যায়। হোটেলে ফিরলে তার গায়ে লেগে থাকা তুষার দেখে বঙ্গিয়াব খুশিতে আটখানা হয়। বিয়ের অনুষ্ঠানে সুজিন গান গাইছিল, হঠাৎ দৌড়ে বেরিয়ে যায়। অনুষ্ঠান শেষে সিয়ং তাকে খুঁজে বের করে। সুজিন বলে, হোটেলের ছাদ থেকে কেউ লাফ দিতে যাচ্ছিল, তাকে বাঁচাতেই বেরিয়ে গিয়েছিল। সিয়ং বলে, 15 বছর ধরে বন্ধু, তোমাকে আমি অনেক পছন্দ করতাম, কিন্তু কোনোদিন বলতে পারিনি। এটা শুনে সুজিনের চোখ ভিজে যায়। সেও বলে, আমিও তোমাকে পছন্দ করতাম, কিন্তু বলার সাহস হয়নি। আমাদের দুজনেরই দুর্ভাগ্য ছিল এটা। তারপর সুজিন তাকে শুভেচ্ছা জানায়। স্কুলে এসে পার্ক বুঝতে পারে সবাই তার আর আয়ং এর বিষয়টা জেনে গিয়েছে। বন্ধুরা তাকে সেই ব্রিজে নিয়ে আসে। আয়ংও সেখানে আসে, বলে, কি বলবে বলো। পার্ক সাহস সংগ্রহ করে প্রপোজ করে ফেলে। এরপর সবাই মিলে নববর্ষ উদযাপন করে। সুজিন হোটেল থেকে বেরিয়ে আতশবাজি দেখছিল, সেখানে ডাক্তারও দাঁড়িয়ে। সে এগিয়ে এসে ঠিক সেভাবেই কথা বলে যেভাবে আয়নার সামনে মোহরা দিয়েছিল। বলে, আমার নাম জিনহো, পেশায় ডাক্তার। জানেন কেন প্রতি সপ্তাহে এই হোটেলে আসি? শুধুমাত্র আপনাকে দেখার জন্য। এই বলে সে সুজিনকে প্রপোজ করে। গল্প এখানেই শেষ। তবে ক্রেডিটের পর দেখা যায় ডোরম্যান বঙ্গিয়াপের আঙুলে আংটি পরিয়ে প্রপোজ করছে, আর জিনহো সুজিনকে নানা কৌতুক বলে হাসানোর চেষ্টা করছে, কিন্তু একটাও কাজে লাগছে না। সুজিন বলে, এই কারণেই মেয়েরা আপনাকে ফিরিয়ে দেয়, তবে আপনি কিন্তু অনেক কিউট। এই বলেই আমাদের আজকের মুভিটি শেষ হয়।